বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় মানবাধিকার সংস্থাগুলো। ডক্টর ইউনূসের সাথে তুর্কের বৈঠক। পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্জীবিত করার আলোচনা। গুমের ঘটনা তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 12 পরিবারের অভিযোগ দাখিল। অভিযোগ করা যাবে আগের যে কোনো গুম নিয়ে। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় দিল্লি, মন্তব্য রিজভীর। দেশে ফেরার ব্যাপারে তার মাই সিদ্ধান্ত নেবেন, রয়টার্সকে বললেন জয়। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এছাড়া বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বুধবার ডক্টর ইউনূসের সঙ্গে সংস্থাটির প্রধান ফলকার তুর্কের আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এই সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন তুর্ক। জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা সহ সামগ্রিকভাবে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অব্যাহত সংস্কার প্রক্রিয়ায় প্রশংসা করেন ফলকার তুর্ক। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনর্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সার্ককে পুনর্জীবিত করার এটি শুরু করার একটি ভালো উপায় হতে পারে এবং পাকিস্তানের সমর্থন চেয়েছিলেন। শাহবাজ শরীফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলিকে আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনর্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পাতা খোলা। তিনি বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন। এদিকে কূটনীতিকদের আশা, অন্তর্বর্তী সরকার সব চ্যালেঞ্জ মোকাবেলায় ভিত্তি হিসেবে কাজ করবে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক। এতে বার্তা রয়েছে প্রতিবেশী ভারতের জন্য। তারা স্মরণ করিয়ে দেন, শুধু দিল্লি নয়, যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক হতে হবে সমতা ও মর্যাদার। সাবেক রাষ্ট্রদূতদের ধারণা, খুব শিগগিরই র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জিএসপি সুবিধা বহাল হবে না। তবে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার ফলে এসব সংকট থেকে উত্তরণের পথটা হবে মসৃণ। তাইমুর রশিদের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতার বাইরেও এই বৈঠকের আন্তরিক পরিবেশ নজর কেড়েছে সবার। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিকদের দৃষ্টিতে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক বাংলাদেশের নতুন বাস্তবতায় খুবই আশাব্যঞ্জক। তাদের মতে, জাতীয় স্বার্থেই সুপার পাওয়ারের সাথে সুসম্পর্ক দরকার। মিটিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা একটা মেসেজ শুধু বাংলাদেশের জনগণের জন্য এবং যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে তাদের জন্য, যে সাবধান, আমি বাংলাদেশের সঙ্গে যখন বলছি আমি অল আউট সাপোর্টের মধ্যে অনেক কিছু আছে। এটা আমাদেরও এজেন্ডা, প্রফেসর ইউনূস জনগণের এজেন্ডা, যে ইলেকশন হওয়ার আগে এই রিফর্মটা, যে ইলেকশন কমিশন এবং কী কী কারণে একজন প্রধানমন্ত্রী এত ক্ষমতা অর্জন করলো অ্যান্ড কীভাবে 15 বছর ক্ষমতা ছিল, তার মধ্যে মানে কনস্টিটিউশনাল কত ডিফেক্ট আছে, এগুলো যা যা করতে চায় এই সরকার। এই যে সংস্কার কার্যক্রম যেটা, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু নিঃসন্দেহে চ্যালেঞ্জ, এবং আমাদের ভবিষ্যতের খুঁটি বলতে পারেন বা ভিত্তি বলতে পারেন। তো এই ভিত্তিটা আমরা যদি এদের সমর্থন পাই, তাহলে এটা কাজটা আমাদের জন্য সহজ হবে। এই অর্থে এখানে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট লাগবে। তো কাজেই সেই জায়গাতে আমি মনে করি যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা এটা একটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। সকলেই তখন
আশ্বস্ত হবে, অনুপ্রাণিত হবে। তবে মার্কিন আগ্রাসনের শিকার হওয়ার শঙ্কা নাকচ করে দিলেন কূটনীতিকরা। স্মরণ করিয়ে দিলেন শুধু নির্বাচনী গণতন্ত্র নয়, গুরুত্ব দিতে হবে মানবাধিকার ও বাণিজ্য বিনিয়োগ ইস্যুতেও। আমি আমার আত্মমর্যাদার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই। তো কাজে এই কথাটা শুধু ভারতের ক্ষেত্রে উনি উল্লেখ করেছেন, আমার বিশ্বাস এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা অন্য দেশের সাথে একইভাবে প্রযোজ্য। উনি র্যাবের স্যাংশন বললেন, জিএসপি বললেন, আমি এখানে খুব দ্রুত কিছু পাওয়ার প্রত্যাশা করছি না। বরঞ্চ আমরা যে কাজগুলো করতে চাচ্ছি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাইলে যেটা হবে, আমাদের এখানে মানবাধিকার সমুন্নত থাকবার একটা সুযোগ তৈরি হবে, আমাদের এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়াবার একটা সুযোগ তৈরি হবে, আমাদের এখানে একটা দায়বদ্ধ শাসন কাঠামো তৈরি হওয়ার সুযোগ হবে। এবং এগুলো যদি হয় তাহলে সেখানে আপনি একটা ব্যবসা বাণিজ্য বলুন, অর্থনীতির বিকাশ বলুন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বলুন, এই সবগুলো কাজ সম্পন্ন করার সুযোগটা তৈরি হবে। যে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এখন, যদি আমরা গ্র্যাজুয়েট করে মানে একটা মিডল ইনকাম কান্ট্রি আর একটা শক্তিশালী দেশ হতে চাই এবং শক্তিশালী সব দিক থেকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারের সাপোর্টটা, জনগণ ওদের সরকার জনগণ সাপোর্টটা আমাদের জন্য এটা একদম ইম্পারেটিভ। তরুণ প্রজন্মের ভাবনাকে মূল্যায়নেরও পরামর্শ এই দুই সাবেক রাষ্ট্রদূতের। আমরা বন্ধু চাই, আমরা প্রভু চাই না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 12টি অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের। গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা বলছেন, আয়নাঘর উন্মুক্ত করার পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন সময় গুম হওয়া 12 জনের পক্ষে বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও পরিবারগুলো। বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়াদের মধ্যে কারো বাবা, কারো ভাই নিখোঁজ দীর্ঘদিন ধরে। আবার স্বামীর সন্ধানে বছরের পর বছর অপেক্ষায় থাকা নারীও এসেছেন ট্রাইব্যুনালে। 2020 সালে 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়, পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথা থেকে পাবো বাবাকে। আমি 5 মাসে ছিলাম, সেখানকার থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আয়নাঘরের বন্দিদশা থেকে ফিরে আসার পর সেই ভয়াবহতার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 5 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়, নির্মম অত্যাচার হয়, সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। এই যে চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়, আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। আয়নাঘরগুলো যদি উন্মুক্ত করা হয়, আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। ওনাকে 2011 সালে নিয়ে যাই, অক্টোবরে 31 তারিখে নিয়ে যাই রাত 11টার সময়। র্যাবের আশরাফের কাছে আমার ভাইয়ের ফোনও পাওয়া গেছে। আলাদা 12টি ঘটনার অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন আসামির তালিকায়। সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি, সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত জুলাই আগস্টে গুমের শিকার হওয়াদের পাশাপাশি অতীতে গুম ও অপহরণের ঘটনার অভিযোগ দায়ের করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে ভারত শেখ হাসিনাকে চায়। গতকাল রাজধানীর এক আয়োজনে বিএনপি নেতা রিজভী বলেন, সংস্কারে যে কথা বলা হচ্ছে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে সংস্কারে বেশি সময় লাগার কথা নয় বলেও দাবি তার। শেখ হাসিনার সংবিধানকে কেটে তার মতো করে মুড়ির ঠোঙ্গা বানিয়েছিল বলেও মন্তব্য করেন। রিজভী বলেন, দুর্গোৎসব সামনে রেখে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ইলিশ রপ্তানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করলে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হবেই। যারা বাংলাদেশের সাথে কৃতদাসের মতো আচরণ করে, তখন কেন ইলিশ রপ্তানি করা হবে তা নিয়ে অর্থ উপদেষ্টার উদ্দেশ্য প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বিগত স্বৈরাচার সরকার বিদেশে সুচিকিৎসা করতে না দেয়ায় তার শারীরিক দুরবস্থা তৈরি হয়েছে। অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। গতকাল রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে একথা বলেন মঈন খান। এ সময় চিকিৎসকদের কাছে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে ডক্টর মঈন সাংবাদিকদের বলেন, বিগত সরকারের জুলুম, নিপীড়ন আর নির্যাতনের শিকার মান্না। রাজনৈতিক প্রতিহিংসায় স্বৈরাচারী সরকার তাকে বিদেশে সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। বিএনপি ও সমমনা দলগুলোর এমন অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করেছেন, মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। 10 বছর আগে তাকে কি ধরনের জঘন্য অত্যাচার এবং জুলুমের শিকার হতে হয়েছিল, তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনা প্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তুষ্ট। তবে এই সময়সীমার আগে তিনি নির্বাচন প্রত্যাশা করেছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন। একই সঙ্গে জয় সতর্ক করে বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। সজীব ওয়াজেদ জয় আশঙ্কা করে বলেন, এমন নাটক আগেও দেখা গেছে, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হয়। এক প্রশ্নের জবাবে জয় বলেন, শেখ হাসিনা নিজের উপরই নির্ভর করছে কবে তিনি দেশে ফিরছেন। এই মুহূর্তে দলের মানুষগুলোকে নিরাপদ রাখার উপর জোর দিয়েছিলেন বলে তিনি জানান। বর্তমান সরকার তার দলের উপর যে নৃশংসতা চালাচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ কোনো প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় না ভারত। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এক অনুষ্ঠানের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না। জয়শঙ্কর দাবি করেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে শর্তহীন সাহায্য ও ঋণ দিয়েছে ভারত। এই দেশ দুটির নতুন সরকার ভারত বিরোধী কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, প্রতিটি প্রতিবেশী দেশেরই নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে আর সেই অনুযায়ী তারা নীতি ঠিক করে। দিন শেষে পারস্পরিক নির্ভরতা আর বিশ্বাসের উপর ভর করে প্রতিবেশী রাষ্ট্রগুলো চলবে বলে মত দেন তিনি। বলেন, এর মধ্যে সবার স্বার্থ নিহিত। অভিন্ন নদীর ন্যায্য হিসাব পেতে আন্তর্জাতিকভাবে জোরালো ভূমিকা রাখার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে শিগগিরই ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। গরমকালে খরা আর বর্ষায় বন্যা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা হলেও বাংলাদেশের অতিমাত্রায় ভোগান্তির জন্য প্রতিবেশী দেশের সহযোগিতার অভাবকেই দায়ী মনে করে এদেশের মানুষ। সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার তাণ্ডবে দুর্ভোগের শিকার হয় পানিবন্দী লাখ লাখ মানুষ। পরিসংখ্যানে দেখা যায়, প্রাকৃতিক বিপর্যয় প্রতিবছর খরায় ক্ষতি ২,৭৩৪ কোটি টাকা এবং বন্যায় ক্ষতি ৩০,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় নদী দিবসের আলোচনায় উঠে আসে এই সমস্যার নানা কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সাথে ভারতের সঙ্গে অভিন্ন নদীর ৫৪টিতেই দেওয়া বাঁধ বেশ ভূমিকা রাখছে এদেশের বন্যা খরাজনিত ক্ষয়ক্ষতির পেছনে। গবেষকরা বলছেন, ৬০-এর দশকে ৭৫০ নদী ছিল বাংলাদেশে, বর্তমানে তা কমতে কমতে দাঁড়িয়েছে ২৩০-এ। বাংলাদেশের নদী এবং নদী ব্যবস্থা নিয়ে যতটুকু আমাদের নলেজ আছে, এনাফ নলেজ, উই হ্যাভ এনাফ সায়েন্টিফিক নলেজ, বাট দি সলিউশন ইজ পলিটিক্যাল। হাইড্রো ডিপ্লোমেসির সাথে যারা হাইড্রো ইনভেস্টমেন্ট করবেন তাদেরও কনসেন্ট নিতে হবে। চায়নাকে আমাদেরকে এখানে আনতে হবে প্রয়োজনে, ভুটানকে এখানে প্রয়োজনে আনতে হবে, ভারতকে প্রয়োজনে এখানে আনতে হবে। আমাদের নেগোশিয়েটিং ক্যাপাবিলিটি যথেষ্ট ঘাটতি আছে, মানসিকতার ঘাটতি, মাইন্ডসেটের ঘাটতি, নতজানু পররাষ্ট্রনীতি, এগুলো তো ছিলই। একই সাথে আমাদের যারা নেগোশিয়েট, যেসব কর্মকর্তা যাদেরকে দায়িত্ব দিয়েছি, আমাদের ক্যাপাবিলিটির এই ঘাটতি আমাদের পূরণ করা দরকার। এবার অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার জোরালো ভূমিকা রাখবে, জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। পানির অধিকার নিয়ে
পানির হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে, যত জোরালোভাবে সকলকে জানিয়ে, সকলকে সম্পৃক্ত করে আলোচনার প্রক্রিয়া শুরু করা যায়, তা আমরা অবিলম্বে শুরু করব। নদী বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উজানে বাঁধ দেওয়ায় হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদ নদী। পরিসংখ্যান বলছে, ভারতের উজানে ২৯টি রাজ্যের ২২টিতে বাঁধ রয়েছে ৪,৩০০টি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারে ডুল হাজারায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় খুনি ডাকাতদের বিচারের দাবিতে সভা সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বুধবার বহুতলী চিংড়িঘের পরিচালনা কমিটির সেনা কর্মকর্তা নির্জন হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। এতে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহমুবুর রহমান, কুটাখালী বহুতলী পরিচালনা কমিটির পরিচালক সৈয়দ আলম সহ অনেকে। এর আগে ডুল হাজারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ডাকাতদের বিচারের দাবিতে মিছিল করে। শিক্ষা ব্যবস্থা চরম সংকট নীলফামারীতে। পদত্যাগের দাবিতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের হেনস্থা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় স্থবির কয়েকটি স্কুলের শিক্ষা কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনকে ব্যবহার করে স্বার্থ হাসিলে ব্যস্ত একটি মহল। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই আর্থিক বিষয়গুলো নিয়ে শিষ্যের কাছে লাঞ্ছিত শিক্ষাগুরু। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অচলাবস্থা। দুর্নীতি ও অনিয়মের কথা বলে বিভিন্ন সরকারি, আধা সরকারি মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীরা তুলছেন কারো না কারো পদত্যাগের দাবি। ভয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই উপস্থিত হতে পারছেন না প্রধানরা। ব্যাহত হচ্ছে পাঠদান। প্রধান শিক্ষক মোহাম্মদ বাহারউদ্দিন স্যার এবং সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় উত্তম স্যারের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন বন্ধ করব না। সরকারি চাকরি থেকে শুরু করি প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে এই মাদ্রাসা দুর্নীতির শিকার। শিক্ষক শিক্ষার্থীদের এক পক্ষের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করছে স্বার্থান্বেষীরা। ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। যেই ক্রাইম করুক, স্বশা ডিপার্টমেন্টাল আছে, কর্তৃপক্ষ আছে, তারা বিষয়টা দেখবে। পৃথিবীর সৃষ্টি থেকে গুরু শিষ্যের যে সম্পর্ক, এটার অবমাননা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় উনিও কিন্তু অলরেডি জানাইছেন যে জোর করিয়ে পড়াটা কাম্য নয়। তারা তো পাঠদান বিমুখ হয়ে যাচ্ছে, এভাবে যদি বাইরে থাকে তাহলে তো তাদেরও ক্ষতি হচ্ছে। আমাদের উচিত নয় যে আমরা স্যারদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলি। আগে এই ষড়যন্ত্রকারীরা কোথায় ছিল, এখন দেশের এই করুণ অবস্থায় ওরা ছাড়ের পদত্যাগ চাচ্ছে। এটা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারী আছে। আমরা দিলীপ স্যারের পদত্যাগ চাই না, কারণ উনি আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে গেছেন আমাদের স্কুলের উন্নতির জন্য। শিক্ষাবিদরা বলছেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা যা করছে তা নিয়ম বহির্ভূত। প্রতিষ্ঠান প্রধানদের যে পদত্যাগে বাধ্য করানো হচ্ছে, এটি আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ে। শ্রেণীকক্ষে পাঠদান বিঘ্নিত হয়, এরকম নানান রকমের বিশৃঙ্খলা তৈরি হয়। যারা এই কাজগুলো করছেন তারা আসলে নিয়ম জানেন না বলেই হয়তো করছেন বা উস্কে দিচ্ছেন, এই জাতীয় কিছু ঘটনা ঘটছে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। জেলায় 10টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগপত্রে সই করেছেন, আর অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত অর্ধশতাধিক স্কুলে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অখিলেশ ভারত হিন্দু মহাসভার হুমকির মুখে বাংলাদেশ ক্রিকেট দলকে কানপুরে 3 স্তরের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড ও সরকার। শুক্রবার কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে হিন্দু মহাসভার হুমকিতে সফরকারী দলকে ফুল প্রুফ নিরাপত্তা দিচ্ছে উত্তরপ্রদেশের সরকার। টাইট নিরাপত্তার মধ্যে মঙ্গলবার চেন্নাই থেকে কানপুরে পৌঁছেছে টাইগাররা। তবে মাঠে গড়ানোর আগেই কানপুরের টেস্টকে ঘিরে তৈরি হয়েছে আরও সমস্যা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, টেস্টের প্রথম 2 দিন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা 92%, আর দ্বিতীয় দিন সম্ভাবনা 80%। ভেন্যু ম্যানেজার এবং মাঠের গ্রাউন্ড স্টাফরা জানিয়েছেন, মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো, ফলে বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা সম্ভব হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় মানবাধিকার সংস্থাগুলো। ডক্টর ইউনূসের সাথে তুর্কের বৈঠক। পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্জীবিত, সরকার আলোচনা। গুমের ঘটনা তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 12 পরিবারের অভিযোগ দাখিল। অভিযোগ করা যাবে আগের যে কোনো গুম নিয়েই। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় দিল্লি, মন্তব্য রিজভী। দেশে ফেরার ব্যাপারে তার মাই সিদ্ধান্ত নেবেন, রয়টার্সকে বললেন জয়। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।